প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 9 নাম্বার অধ্যায়। এটি এই অধ্যায়ের প্রথম ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম ক্লাস। নবম অধ্যায়, অধ্যায়টির নাম পরমাণুর মডেল এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান। এটি হলো এই অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব পরমাণুর মডেল নিয়ে। তার আগে এই দ্বিতীয় পত্র থেকে 8টি অধ্যায়ের অনেকগুলো ক্লাস আমার আমার চ্যানেলে দেওয়া আছে। যারা দেখোনি তারা সেখান থেকে ফিজিক্স ক্লাস উইথ HCB এই চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব পরমাণুর মডেল। তো তার আগে মডেলগুলোতে যাওয়ার আগে আমরা পরমাণু সম্পর্কে একটু জেনে নিই, যদিও আমরা এগুলো নবম দশম শ্রেণীতে জেনে এসেছি। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম পরমাণুর কনসেপ্টটা আমাদের নিয়ে এসেন। ডেমোক্রিটাস বললেন যে এই বিশ্বে সমস্ত পদার্থই অতি সূক্ষ্ম, অবিভাজ্য, অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। যা কিছু আমাদের দেখি, আবার কিছু কিছু আছে দেখি না, এমনও কিছু পদার্থ আছে। এরা সকলেই অতি সূক্ষ্ম, অবিভাজ্য এবং অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি এই কণাগুলোর নাম দিলেন অ্যাটম বা পরমাণু। তিনি বললেন পরমাণুকে আর ভাঙা যায় না, পরমাণুর চেয়ে আর সূক্ষ্ম কণা থাকা সম্ভব নয়। মজার ব্যাপার হলো 1897 সালে যে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করলেন এবং তার এই ইলেকট্রন আবিষ্কার করার পরে তিনি বলেন যে পরমাণু আর অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণুকে বিভাজন করা যায়। এবং তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল উপস্থাপন করেন, যেটিকে পুডিং মডেলও বলা হয়। থমসনের পরমাণু মডেল, এটাকে পুডিং মডেলও বলা হয়। তো তার এই মডেলে তিনি কি বললেন? তিনি বললেন পরমাণু কোনো অবিভাজ্য কণা নয়, অর্থাৎ পরমাণুকে বিভাজিত করা যায়। যদি বিভাজিত করা না যেত তাহলে পরমাণুর ভিতরে তো উনি ইলেকট্রন পেয়েছেন। তাহলে তিনি বললেন যে পরমাণু কোনো অবিভাজ্য কণা নয়। পরমাণু সুষম ধনাত্মক তড়িতের গোলক। এখানে চিত্রকর দেখো, লক্ষ্য করো, এই যে একটা গোলক দেওয়া আছে, এই গোলকটাকে তিনি বললেন যে সুষম ধনাত্মক তড়িতের গোলক। এবং এর ব্যাস, এই যে গোলকটা, এর ব্যাস হলো 10⁻⁸ মিটার প্রায়। এই গোলকটা হলো তড়িৎ ধনাত্মক গোলক এবং এর ব্যাস হলো 10⁻⁸ মিটার। পুডিং এর মধ্যে, এই যে একটু আগে বললাম না, এটা একটা পুডিং মডেল। তোমরা নিশ্চয়ই পুডিং দেখেছো, খেয়েছো, অনেকে তৈরি করতেও পারো। সেই পুডিং এর মধ্যে কিচমিচ বা বাদাম
গোলকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক তেমনিভাবে থমসন বললেন এই যে গোলাকার গোলক এর মধ্যে এই ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। এই যে ইলেকট্রনগুলো, ছোট ছোট ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে এবং এদের পারস্পরিক মিথস্ক্রিয়ার কারণে এদের প্রভাব একে অপরের থেকে নাকচ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। আচ্ছা, এবং তিনি আরো বললেন যে ইলেকট্রনের ভর খুব সামান্য। এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোর ভর খুবই নগণ্য এবং গোলকটি ভরটাই পরমাণুর ভর। এই যে গোলক, ধনাত্মক আধানের গোলক, এই গোলকের ভরটাই পরমাণুর ভর। আরো বললেন যে বিভিন্ন মৌলিক পদার্থের ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন রকম হয়। বিভিন্ন মৌলিক পদার্থের, যেমন হাইড্রোজেনের মধ্যে যা হবে অক্সিজেনের মধ্যে ভিন্ন হবে, কার্বনের মধ্যে, তাই না? তাহলে তিনি বললেন কি যে বিভিন্ন মৌলিক পদার্থে ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন হয়। এই হলো তার পুডিং মডেল বা থমসনের পরমাণু মডেল। কিন্তু তার বেশি কিছুদিন পরে নয়, সেটা হলো 1911 দিকে সম্ভবত রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ যে পরীক্ষা, বিখ্যাত একটি পরীক্ষা, বিজ্ঞানের জগতে দু চারটি যে বিখ্যাত পরীক্ষা আছে তার মধ্যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা অন্যতম। মাইকেলসন মর্লির পরীক্ষা যেমন একটি বিখ্যাত পরীক্ষা, তেমনি আলফা বিজ্ঞানের জন্য একটি যুগান্তকারী পরীক্ষা। তো সেই পরীক্ষার ব্যাখ্যা কিন্তু এই থমসন পুডিং মডেলের সাহায্যে দেওয়া সম্ভব হয় না। তাহলে পরমাণুকে পূর্ণাঙ্গরূপে এক্সপ্লেইন করতে দিয়ে থমসনের মডেল যথেষ্ট নয়। থমসনের মডেল যথেষ্ট নয়। রাদারফোর্ড তার দুজন সহকারী এইচ গাইগার এবং ই মার্সডেন, রাদারফোর্ড তার দুইজন সহকারী, একজন হলো এইচ গাইগার এবং ই মার্সডেন, এই তিনজনে মিলে একটি পরীক্ষা করলেন। সেই পরীক্ষার নাম হলো রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তো আলফা কণাটা কি, বা আলফা কণাটা হলো কি হিলিয়ামের, ঠিক আছে? আলফা কণাটা হলো হিলিয়াম, ধনাত্মক আধানবাহী কণিকা। তো এই পরীক্ষাটা করার জন্য রাদারফোর্ড 6 × 10⁻⁻7 পুরুত্বের, কত? 6 × 10⁻⁻7 মিটার পুরুত্বের স্বর্ণপাত নিলেন এবং সেই স্বর্ণপাতের উপর তেজস্ক্রিয় পোলোনিয়াম হতে নির্গত, পোলোনিয়াম হতে, এইটা ধরো যে আমাদের স্বর্ণের পাত, এখান থেকে তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম আছে, আমার এই হাতে পোলোনিয়াম আছে। এই পোলোনিয়াম থেকে কি হচ্ছে যে এই পোলোনিয়াম থেকে 7.68 মেগাভোল্ট গতিশক্তি সম্পন্ন, 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন আলফা কণা এই ধাতব পাতে, অর্থাৎ এই স্বর্ণের পাতের, যার পুরুত্ব হলো 6 × 10⁻⁷ মিটার, খুবই পাতলা পুরুত্বের। আচ্ছা, তার উপরে যে কি হলো, আপতিত হচ্ছে, ঠিক আছে? আপতিত হলে পরে কি ঘটনাগুলো ঘটছে সেটা তিনি লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন যে এর ফলে এই অধিকাংশ আলফা কণিকাগুলি কি করছে, যে এই স্বর্ণের পাতকে ভেদ করে পর্দাতে পড়ে যাচ্ছে, জিঙ্ক সালফেটের যে পর্দা আছে পেছনে, সে পর্দাতে পড়ে যাচ্ছে, আপতিত হচ্ছে। আচ্ছা, আর কিছু কণা দেখা যাচ্ছে যে গতিপথ বেঁকে যাচ্ছে, আর দুই একটি কণা একেবারে 20-25 হাজারের মধ্যে একটি কণা আবার ব্যাক করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসে। তোমরা এবারে একটু চিত্রটা লক্ষ্য করো, এখানে আলফা রাদারফোর্ডের
আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এখানে দেখো এই যে এখান থেকে আলফা কণাগুলো এই স্বর্ণের পাতের একটা পরমাণু এখানে দেখানো হচ্ছে, এই গোলকটা দ্বারা একটি স্বর্ণের পাতের পরমাণুকে দেখানো হয়েছে। তো এখানে দেখো যে এই যে আলফা কণাগুলো, বেশিরভাগ কণাগুলোই সরাসরি চলে যাচ্ছে, আর এই দুই একটি কণা বেঁকে যাচ্ছে। দেখো কেন্দ্রের কাছাকাছি দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলোই কিন্তু বেঁকে যাচ্ছে কেন্দ্র থেকে, অর্থাৎ এই গোলকের কেন্দ্র থেকে দূরের কণাগুলো সরাসরি চলে যায়। যতই কেন্দ্রের কাছের দিকে আসছে ততই দেখা যাচ্ছে যে এগুলো বেঁকে যাচ্ছে। দেখো এখানে এই আলফা কণাটা সরাসরি আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করেছে, প্রত্যাবর্তিত হয়েছে। এই দেখো গিয়েছিল, কিন্তু এখানে গিয়ে আবার বাধা পেয়ে ফিরে এসেছে, বিকশিত হয়ে ফিরে এসেছে। তো কি বললেন রাদারফোর্ড? বললেন যে এই পরীক্ষা তারা প্রত্যক্ষ করলেন যে অধিকাংশ আলফা কণিকাই স্বর্ণপাত অতিক্রম করে সোজা পথে চলে যায়, স্বর্ণপাতকে অতিক্রম করে সোজা পথে চলে যায়। কিছু কণিকা এদিক ওদিক বেঁকে যায়, এই যে দেখো দুই একটি কণিকা এদিক ওদিক বেঁকে যায়, এবং মাত্র নগণ্য সংখ্যক প্রায় 20,000-এ একটি, 20,000 কণিকা যদি দেওয়া হয় তার মধ্যে একটি কণিকা দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ব্যাক করে ফিরে যায়, বিকশিত হয়, ফিরে আসে। এতে তিনি সিদ্ধান্ত নিলেন এই যে একটা কণিকা ফিরে আসে, কেন্দ্র বরাবর যেটি যাচ্ছিল সেটি ফিরে আসে, তিনি এ থেকে সিদ্ধান্ত নিলেন যে আলফা যেহেতু একটি ধনাত্মক কণিকা, নিশ্চয়ই যে কণিকাটা ফিরে আসতেছে কেন্দ্র বরাবর যেটা যাচ্ছিল, নিশ্চয়ই কেন্দ্রের দিকে আরেকটি ধনাত্মক কণিকা আছে, যেই কণিকা আলফা কণিকাটাকে বিকশিত করছে। এবং কেন্দ্রের এই ধনাত্মক কণিকার নাম দিলেন তিনি কি? নিউক্লিয়াস। যদি, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আলফা যেহেতু ধনাত্মক, সে বিকশিত হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কেন্দ্রে আরেকটা ধনাত্মক কণিকা আছে, এবং তিনি এই ধনাত্মক কণিকার নাম দিলেন নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, পরমাণুর সমগ্র ভর, এই যে গোলকটা আছে সমস্ত ভরটাই এই কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, পুঞ্জীভূত থাকে। পরমাণুর ভর বলতে এখানে এই নিউক্লিয়াসের ভরকেই বোঝানো হয়। তারপরে আসো এই যে নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻⁻, নিউক্লিয়াসের ব্যাস 10⁻12 থেকে 10⁻14 মিটার, 10⁻12 থেকে 10⁻14 মিটার। আচ্ছা, 12 থেকে 10⁻14 না 18 মিটার, 18 মিটার। আর পরমাণুর ব্যাস 10⁻8 মিটার। তাহলে অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস অপেক্ষা প্রায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। 10,000 থেকে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে পরমাণু ভেদে, পদার্থভেদে নির্ভর করে, 10,000 থেকে 1 লক্ষ গুণ পর্যন্ত বড় নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াসটা ছোট আর পরমাণুটা হয় বড়। কত গুণ বড়? 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। এক এক মৌলিক পদার্থের পরমাণুর আকার এক এক রকম। আচ্ছা, যাই হোক, তার পরবর্তীতে 1914 সালে রাদারফোর্ড নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের অস্তিত্ব আছে বলে তিনি ধারণা দিলেন। ইলেকট্রন তো আবিষ্কার করছেন জে জে থমসন,
রাদারফোর্ড বললেন যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নামক আরেকটি কণিকা আছে। এই হলো রাদারফোর্ডের বিখ্যাত আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষা থেকে তার যেই অ্যানালাইসিস সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আগামী দিনে আমরা রাদারফোর্ডের মডেল এবং সেই মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।